স্বাগত। বাংলাদেশ এখনে আছেন আপনারা, আমি জাহিদ হোসেন আজকে থাকছি আপনাদের সঙ্গে। জাতীয় বাজেট ঘোষণা হচ্ছে আগামীকাল। সরকারের চলতি মেয়াদের দ্বিতীয় এ বাজেটে আকার হতে পারে প্রায় 3 লাখ কোটি টাকা। এটি হবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ এবং অর্থনীতি বিশ্লেষক ও ব্র্যাক বিজনেস স্কুলের পরিচালক মামুন রশিদ। স্বাগত আপনাদের। আমরা বাজেট প্রায় আর খুব অল্প সময়ের মধ্যেই বাজেট চলে আসবে। আমরা যতটুকু জানতে পেরেছি এটা একটা অনেক বড় বাজেট হচ্ছে। কাজী ফিরোজ রশিদ, এই যে যখনই আমরা একটা বাজেট আসে সেই ক্ষেত্রে বিরোধী দল অবশ্যই একটা ভূমিকা রাখে। এই বছর যেই বাজেটটি আসছে সেখানে আপনারা মানুষের কোন আকাঙ্ক্ষাগুলির কথা তুলে ধরবেন বলে ভাবছেন? ধন্যবাদ। আসলে বাজেটটা প্রণয়ন করে সরকার প্রতি বছরই বাজেট কিছুটা বেড়ে যায়, কারণ দেশের ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়, মানুষ বাড়ে, মানুষের চাহিদা বাড়ে। সব কিছুর দিকে আপনি লক্ষ্য করবেন যে আমরা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম 90 দশকে, 80 দশকের শেষ দিক দিয়ে বাজেট ছিল খুবই কম একদম। তখন কিন্তু দেশে অনেক ডেভেলপ হয়েছে, সে তুলনায় বাজেট অনেক বেশি, এখন কিন্তু অনেক শতগুণ বেশি হয়ে গেছে। কিন্তু ওই তুলনায় কিন্তু অত শতগুণ বাজেট ডেভেলপমেন্ট হচ্ছে না। অর্থাৎ এই বাজেট সবসময় একটা ভারসাম্য রক্ষা করে করা হয়। এবার আমরা শুনতে পাচ্ছি যে প্রায় 3 লক্ষ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন করবেন। এখানে মূল হচ্ছে আমাদের দারিদ্র্য বিমোচন, সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করতে হবে। একটু আগে, আমি অর্থনীতির ছাত্র নই, এই ব্যাপারে একদমই অনভিজ্ঞ, বাজেট নিয়ে যে আলোচনা করতেছি ওনার সাথে আলাপ করতেছিলাম। এবার গ্রামে খুব ভালো ফসল হয়েছে এবং আমাদের রেমিটেন্সও ভালো, আমাদের সরকারের কাছে রিজার্ভ অনেক বেশি। অর্থমন্ত্রী কিছুটা হাত খোলাভাবে বাজেট করতে পারে আমার ধারণা। উনি সেই কারণে কিন্তু একটি দিকে নজর রাখতে হবে যে গ্রামে কিন্তু মানুষের মোটামুটি দৈনন্দিন জীবনে অনেক পরিবর্তন ঘটেছে গ্রামের মানুষের। একজন কৃষক, ফিরোজ রশিদ, মামুন রশিদ, আপনারা দুজনে একটু, আমরা বাজেটের বাইরে একটা বিষয়ে একটু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমরা পেয়েছি, অনেকক্ষণই চেষ্টা করছিলাম তাকে। তো এটা হচ্ছে কুমিল্লাতে যে দুর্ঘটনাটা ঘটেছে, একটু আমরা জেনে এসে আবার বাজেট বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল। আসাদুজ্জামান কামাল, আপনাকে স্বাগত। আমরা একটু জানতে চাই যে কুমিল্লার ঘটনাটি সম্পর্কে আপনারা কি ধরনের তথ্য পেয়েছেন, কারা এর সঙ্গে জড়িত আছে? দেখেন, কুমিল্লা যে ঘটনাটি ঘটেছে এটা একটা দুঃখজনক ঘটনা। সারা বাংলাদেশে এই ধরনের পেট্রোল বোমা জ্বালাও পোড়াও অব্যাহতভাবে চলছিল। আমরা যেভাবেই হোক জনগণকে সঙ্গে নিয়ে আমরা এটা দমন করেছিলাম। হঠাৎ করেই বিচ্ছিন্নভাবে আমরা কালকে রাত্রে দেখলাম একটা মর্মান্তিক ঘটনা আমরা দেখলাম। তা আমরা এর জন্য যা যা করণীয় আমরা আগে দেখতে হবে মোটিভটা কি চাচ্ছে তারা। মোটিভ, অনেক কিছু মোটিভ হতে পারে এখানে, অনেক একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা এবং আরো অনেক কারণ থাকতে পারে। আমরা সবগুলো মোটিভকে মাথায় রেখে আমরা কাজে নেমেছি। আমরা আশা করছি আমরা এই মোটিভগুলো নিয়ে আমরা পর্যালোচনা করে এবং দায়ী ব্যক্তিকে আমরা শনাক্ত করে খুব শীঘ্রই আমরা এর দোষী ব্যক্তিদের ধরতে সক্ষম হব। এই ঘটনার পেছনে কারা আছে সেই ব্যাপারে ইতিমধ্যে আপনারা কোনো ধরনের ধারণা পেয়েছেন কিনা? দেখেন, আমি আগেও বলেছি যে আমরা অনেক কিছু নিয়ে আমরা এগোচ্ছি, অনেক ধারণাই সামনে আসছে, অনেক কথাই সামনে আসছে। এগুলো আমরা তদন্তের পরেই আমরা কথা বলবো। আমরা এখন তদন্ত করে যাচ্ছি। আমাদের ধারণাগুলো আমরা যদি মনে করি যে আমরা সঠিকভাবেই আইডেন্টিফাই করেছি, তখনই আপনাদের কাছে আমরা সবকিছু খোলাসা করে বলবো। তো আমাদের গোয়েন্দারা, আমাদের প্রশাসন কাজ করছে। আপনারা দেখেছেন ইনকোয়ারি, আমাদের আমাদের জেলা প্রশাসকের অধীনে ইনকোয়ারি টিমও হয়েছে, সবই হচ্ছে। আমরা কোনো কিছুতেই এটাকে আমরা খুব ছোট্ট ঘটনা, তুচ্ছ ঘটনা মনে করছি না। আমরা মনে করছি একটা উদ্দেশ্যমূলকভাবে এই একটা অস্থিতিশীল পরিস্থিতি করানোর জন্যই এই ঘটনাটি ঘটিয়েছে। আমরা যে করেই হোক এটাকে আমরা তা খুঁজে বের করে এটা ব্যবস্থা নিব।
আসাদুজ্জামান, আমরা আপনার কথা থেকে যেটুকু বুঝতে পারছি যে আপনারা মনে করছেন এটি ছোট ঘটনা না, সেই ক্ষেত্রে এই ধরনের ঘটনা যাতে আর কোথাও না ঘটে সেটির জন্য কোনো ধরনের প্রস্তুতি আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে বলছেন কিনা, বা কোনো ধরনের নতুন করে প্রস্তুতির প্রয়োজন আছে কিনা? অবশ্যই অবশ্যই আমরা 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 সবসময় সজাগ রয়েছি। আমরা মনে করছি যে এই ঘটনাটা ঘটানোর একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি সেটাই আমরা অনেকগুলো কথা জিনিস মাথায় আমি আগেও বলেছি, আমরা অনেক কারণই হতে পারে, সেইগুলো আমরা সবগুলো যাচাই বাছাই করে আমরা ব্যবস্থা নেব। আর আমাদের সারা বাংলাদেশেই এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য আমাদের প্রশাসন মানে সঠিক ভূমিকায় আছে। আসাদুজ্জামান খান কামাল, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে। একটা বিরতি নিয়ে আবার ফিরছি আলোচনা। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। মামুন রশিদ, আপনার কাছে একটু যেতে চাই যে এই যে বাজেট আসছে, অনেক বড় বাজেট, কিন্তু একটা ব্যাপার সবসময় মানুষের মধ্যে আগ্রহটা থাকে যে এইটার আমার কি হবে, মানে সাধারণ ক্রেতা হিসেবে, ভোক্তা হিসেবে, একজন অফিস যিনি চাকরি করেন তাদের জন্য এই যে সাধারণ মানুষের ক্ষেত্রে আসলে বাজেটের প্রভাবটা কি পড়ে, অর্থনীতির কোন জায়গাগুলি তাদেরকে ছুঁয়ে দেয়? ধন্যবাদ। বাজেট বলতে সাধারণ মানুষ আগে দেখতো কি, আগে এত সম্পৃক্ততা ছিল না, এটা সত্যিকার অর্থেই কিন্তু মানে পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাধারণ জনগণের সাথে বিভিন্নভাবে, যেমনটি আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য এখানে এসছেন, কথা বলছেন, ওনার মনেও কিন্তু একটু ছাপ কাটবে আমাদের আলোচনা। ওনার আলোচনার বাইরে গিয়ে উনি চেষ্টা করবেন সংসদে বলতে, অন্তত নিজের বন্ধু বান্ধবদের মধ্যে বলতে, কিংবা সুযোগ থাকলে ওনার এলাকায় এটা কার্যকর করতে। এভাবে কিন্তু বাজেট কিন্তু সম্পৃক্ততা বাড়ছেও। আপনাদেরকে অনেক কৃতিত্ব দিতে হবে এই জন্য। যেমনটি আমরা আগে কি জানতাম যে বাজেটে যে করের ব্যাপারটুকু, এটা হচ্ছে হিসাব গোপন রাখতে হবে, নাহলে দাম বাড়িয়ে দিবে, হোর্ডিং হবে। আজকে দেখেন, আমি যতগুলা সেন্সিটিভ পণ্যের ট্যাক্সের বিষয় আছে আজকে কিন্তু আপনাদের এবং আরেকটি টিভিতে দেখছি আমি, গরু দুধের উপরে ট্যাক্স এত হতে পারে, ওই কাঁচামালের উপরে ওটা হতে পারে, বিজিএম এর এক্সপোর্টের উপরে এটা হতে পারে, এগুলা কিন্তু সব বলছে। নিঃসন্দেহে আপনারা কোনো সোর্স থেকে জানতে পারছেন, ওইটাও কিন্তু একটা কালচার চেঞ্জ হচ্ছে। এখন বাজেট বলতে আগে মানুষ দেখতো কি দ্রব্যমূল্যের দাম বাড়বে নাকি কমবে। আমার ব্যক্তিগত যেহেতু কর আদায়, আয়কর আদায়ও কিন্তু অনেক গুণ বেড়েছে, যদিও আমরা মোটেই আকাঙ্ক্ষিত পর্যায়ের কাছাকাছিও নাই, তারপরেও কিন্তু বেড়েছে। এখন পেশাজীবীরা বেড়েছে, ব্যবসায়ীরা বেড়েছে, উদ্যোক্তা বেড়েছে। স্বাভাবিকভাবে যাদের থেকে আমরা কর আদায়যোগ্য জনগোষ্ঠীর ওই পুলটাও কিন্তু সম্প্রসারিত হয়েছে। তো তারা দেখে কি, তারা আমার ট্যাক্স বাড়লো কি কমলো, আমার উপরে ট্যাক্স ইনসিডেন্স কি হবে, সাধারণ মানুষ দেখে দ্রব্যমূল্যের ঘটনাটা কি হবে। আর রাজনীতিবিদরা এবং উন্নয়ন সহযোগীরা দেখে তাদের কিন্তু একটা মোটামুটি সহজ একটা প্রোগ্রাম এসে গেছে। আমরা যেহেতু উন্নয়ন সহযোগীদের সাথে কাজ করার ক্ষেত্রে সাফল্যের বিবেচনায় বাংলাদেশ কিন্তু অনেক এটা এগিয়ে থাকা দেশের মধ্যে একটি। আমাদের মতো দেশ অনেক দেশে বিশ্ব ব্যাংক কিংবা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি তাদের পাইলট প্রকল্প লঞ্চ করেছে, তারা কিন্তু আকাঙ্ক্ষিত রেজাল্ট পায়নি। দ্যাট মিনস আমরা তাদের সাথে কাজ করতে করতে গিয়ে আমরা আরেকটা জিনিস শিখে ফেলেছি, সেটা হচ্ছে দারিদ্র্যকে অ্যাটাক করতে হবে বাজেটারি কার্যক্রমের মাধ্যমে, আরেকটা হচ্ছে গ্রোথকে এক্সিলারেট করতে হবে, যেটা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আমাদেরকে অনেক আগের থেকে একটা জিনিস শিখিয়েছে, যে পভার্টি রিডাকশন এন্ড গ্রোথ ফ্যাসিলিটেশন। তো এই গ্রোথটাকে এখন আমাদের আবার এসে গেছে কি মধ্যমায়ের দেশ হবো। মধ্যমায়ের দেশ কিভাবে হবো? শুধু পার ক্যাপিটা ইনকাম বাড়ালেই হবে না, আমার জীবনযাত্রার মান, আমার ডিজিটাইজেশন, আমার ক্যাপাসিটি বিল্ডিং, এই গ্রোথটাকে সাস্টেনেবল করার জন্য সেভাবে আমরা কিন্তু আবার বাজেটের গুণগত দিকটির উপর নজর দেওয়া শুরু করেছি। আরেকটা কি, আমাদের আরেকটা বিষয় হচ্ছে গ্রোথ এবং পভার্টির ছাড়াও যে আমাদের একটা বিরাট প্যাসেঞ্জার জনগোষ্ঠী আছে যারা অন্যের উপর নির্ভর করে। তাদেরকে এটা হতে পারে যেমন রংপুরের সেই অতীব দরিদ্র কিংবা সিজনাল আনএমপ্লয়মেন্ট, সেইটা হতে পারে বয়স্করা যাদেরকে কেউ দেখান নাই, 70 ঊর্ধ্ব 80 ঊর্ধ্ব বাবা মা, তাদেরকে কেউ দেখছে না, কিংবা ভিখারি, চলতে পারছে না, ফিজিক্যালি এবল না ভিক্ষা করার জন্য, তাদেরকে একটা সাপোর্ট দেওয়া, তাদেরকে বাঁচিয়ে রাখা, সেটার জন্য সোশ্যাল সেফটি নেট। সেইখানে কিন্তু আমরা
মানে পিছিয়ে নেয়। এমনকি ভারতও অনেক সময় বলেছে, বিশ্বব্যাংক তার পর্যালোচনায় বলেছে, এই যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য কিন্তু পরিণামযোগ্য সাফল্য। এইগুলা মিলে আমার মনে হয় যে আগের থেকে, আগে যেমন হচ্ছে কারা কি পাবে বাজেট থেকে, একটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে কিনা, দ্বিতীয় হচ্ছে যে আমার ট্যাক্স বাড়বে কিনা, তৃতীয় হচ্ছে একজন ব্যবসায়ী উদ্যোক্তা, যেটা আমরা আস্তে 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 সরে সরে পভার্টিটা আছে আমাদের, কিন্তু আমরা মনে করছি এই পভার্টিটাকে যদি জোরে একটা ধাক্কা দিতে হয় তাহলে আমাদের প্রয়োজন কি জানেন, উদ্যোক্তা উন্নয়ন, বিনিয়োগ। মামুন রশিদ, আমরা এই উদ্যোক্তার ক্ষেত্রে একটু আপনার কাছে ফিরে আসবো। বিশেষ করে আমরা জানতে পারি যে অনেক জায়গায় রিজার্ভ অনেক বেড়ে গেছে, ব্যাংকগুলিতে তরল অর্থ পড়ে আছে, কিন্তু উদ্যোগের ক্ষেত্রে আমরা দেখছি যে ক্যাপিটাল মেশিনারি কম আসছে। এইসব ক্ষেত্রে আসলে বাজেট কি ধরনের ভূমিকা রাখতে পারে? এবং আরেকটি বিষয় যেটি বলছেন, সামাজিক যেসব নিরাপত্তা বেষ্টনী এবং একই সঙ্গে সমাজে যারা কর্মক্ষম তাদেরকে কর্ম সৃষ্টির ক্ষেত্রে আমরা বিভিন্ন দেশে দেখি, অন্যান্য দেশে কিন্তু একটা ইন্ডিকেটর সেট করে দেয় যে এই বছর বাজেটে কত হাজার, কত লক্ষ অথবা কত মিলিয়ন লোকের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। আমাদের এখানে এই ধরনের জিনিস আমরা পাই না। সেটা কি আসলে হিসেব করা হয় না, নাকি অন্য কোনো কারণে? আমরা একটু ফিরে আসবো একটা বিরতির পরে। আমরা অতিথিদের সঙ্গেই থাকবো একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। মামুন রশিদ, আমরা জানতে চেয়েছি মানে নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে বাজেটের কি ধরনের ভূমিকা থাকে, এবং একই সঙ্গে যে শিল্পায়নের ক্ষেত্রে কি ধরনের মেজার্স থাকলে পরে এটা সুবিধা হয়। আমরা একটুখানি আমাদের জনপ্রতিনিধি বাহির থেকেও শুনবো, উনি অত্যন্ত পপুলার একজন মানুষ ব্যক্তিগত জীবনও। তারপর আমি বলি, বাজেটে কিন্তু যে লক্ষ্য থাকে না, কিংবা বাজেটটা প্রসেসটাও কিন্তু অনেক একটা সাংস্কৃতিক পরিবর্তন হয়েছে। অর্থ বিভাগ এবং সকলে মিলে চেঞ্জ করেছে। রোল ওভার বাজেট, মিডিয়াম টার্ম বাজেট, এই যে স্ট্রাকচার করা হচ্ছে, বড় বড় প্রকল্প যেগুলো নাকি আমাদের জনগুরুত্ব এবং উন্নয়নের জন্য আরো অতীব প্রয়োজনীয়, পদ্মা সেতু, কিংবা ধরেন সোনাদিয়া, কিংবা ধরেন মেট্রো রেল, কিংবা ধরেন 4 লেন, এই যে প্রকল্পগুলোর যাতে তারা ঠিক সময়ে, একটু দেরি হলেও যাতে বাস্তবায়িত হতে পারে সেটা দেখে। বাজেট বিনিয়োগের ক্ষেত্রেও দেখে। এখন বিনিয়োগটা কোত্থেকে আসবে? দুইটা, একটা হচ্ছে পাবলিক সেক্টরের বিনিয়োগ সরকারের, আর একটা হচ্ছে প্রাইভেট সেক্টরের বিনিয়োগ। আমরা দেখেছি বিগত অনেক বছর যাবৎ কালো পরিক্রমায় যে প্রাইভেট সেক্টর একটা ড্রাইভিং সিটে এসে গেছে, এবং সরকার চায় প্রাইভেট সেক্টর করুক। এবং বিশ্বাস করেন, আমি নিজে ইদানিং সচিবদের কাছে যখন দেখা করি, অর্থ সচিব না, বাণিজ্য সচিব না, শিল্প সচিব না, তারাও বলে, তাদের অধস্তন কর্মকর্তাদের বলেন যে প্রাইভেট সেক্টর ছাড়া ইউনিভার্সিটি থেকে যে ছেলে মেয়েরা বেরোচ্ছে, কলেজ থেকে যে ছেলে মেয়েরা বেরোচ্ছে, ওদের তো চাকরি দরকার, এবং ওদেরকে চাকরি দেওয়ার জন্য প্রাইভেট সেক্টর ছাড়া আর পথ নাই। সরকারের ম্যাজিস্ট্রেসি তো ক্রমাগত নিতে পারবে না, তাহলে সরকারের আবার টাকা চলে যাবে, মানে একটা বিরাট সরকারকে পালার জন্য। সেটাও একটা আলোচনার বিষয় হতে পারে, এত বড় সরকার থাকা উচিত কি উচিত না। এখন বিনিয়োগটা আমাদের 7.5% গ্রোথ কিংবা 7%-এর উপরে গ্রোথকে নেওয়ার জন্য আমাদের বিনিয়োগ হওয়া উচিত জিডিপির 31%। এখন জিডিপির 31% বিনিয়োগ করার জন্য যেটা মহাযজ্ঞ করা উচিত, সেখানে রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়টি আছে, তেমনটি আরো বেশি আছে কি জানেন, অনেক সময় দেখা যাচ্ছে কি রাজনৈতিক স্থিতিশীলতা অস্থিতিশীল থাকলেও যদি সম্ভাবনা থাকে খাতের, যদি জমি পাওয়া যায়, গ্যাস পাওয়া যায়, বিদ্যুৎ পাওয়া যায়, কর্মচারী পাওয়া যায়, তাই না, তারা কিন্তু অনেকে রাজি। আপনি নিজেই দেখছেন এখন আমাদের অনেকগুলো সেক্টর কিন্তু আমরা বলছি প্রাক্কলিত আমাদের জিডিপি গ্রোথ হবে বিদায়ী অর্থ বছরে 6.5%। এই যে রিভিশন চলছে কেন, যে এত কিছুর পরে একটা অ্যাক্টিভিটি চলছে, তাই না, অ্যাক্টিভিটিটাকে এখন এটাকে নেক্সট ফেজে নিয়ে যাওয়ার জন্য যেটা মহাযজ্ঞ প্রয়োজন, আমার 10,000 মেগাওয়াট আরো বিদ্যুৎ দরকার, আমার এই রেন্টাল পাওয়ার প্ল্যান্টটা হবে না, আইপিপি, এই ট্রানজিশনটা কিভাবে আমি করব, তদ্রুপ আমার সোনাদিয়া পোর্ট দরকার, তদ্রুপ আমার ফ্লোটিং গ্যাস টার্মিনাল দরকার, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দরকার, আমার যানজটে যে জিডিপির লস হচ্ছে, এটা একটা ইস্যু। আরেকটা ইস্যুকে দেখেন আপনি, যে আমরা দেখেছি এখন সামাজিক দিকে লক্ষ্য রেখে, যেটা একটা আলোচ্য বিষয় জনগণের স্বার্থে, যে আমাদের সক্ষম পুরুষদের মধ্যে 82% তারা কাজে নিয়োজিত, আমাদের সক্ষম নারীদের মধ্যে মাত্র 34% কাজে নিয়োজিত। শুধুমাত্র এইটাকে যদি আমরা পুরুষদের সমান নিতে পারি, আমরা কিন্তু 7%-এর যে একটা বেড়াজালের মধ্যে আটকে আছি আমরা, সেটা ভাঙতে পারবো। দ্বিতীয় হচ্ছে দুর্নীতি। আপনি আলোচনা করেছেন এখানে, 1-2% যদি আমরা দুর্নীতির কারণে আমরা
জিডিপির 2% হারাই। তো আমরা বিনিয়োগটাকে যদি মহাজোর দিতে হয়, সেটা দুর্নীতি, সুশাসন, যে অবকাঠামোগত সহায়তা, মানে ফিনান্সিয়াল ইনসেন্টিভ কিংবা রেগুলেটরি এনভায়রনমেন্টকে আরো কনজেনিয়াল করা, প্রাতিষ্ঠানিক রিফর্ম করা, এগুলা বাদ দিয়ে ওই এক্সিলারেটেড গ্রোথটাকে চাপ দেওয়া যাচ্ছে না। এই যে আমরা একটু ফিরোজ রশিদের কাছে যাব, যে মামুন রশিদ যেটা বলছেন যে গভর্নমেন্টের পারফরমেন্সটাকে যদি ঠিক মতো করতে হয়, তারা কিন্তু বাজেট নিয়ে আসছে মানে একটা প্রতিশ্রুতি নিয়ে আসছে যে আমরা এই জিনিসগুলি করব, সেই প্রতিশ্রুতিটা তারা বাস্তবায়ন করতে পারছেন কি না বা ঠিক পথে আছেন কি না সময় মতো। যেমন বড় প্রকল্পগুলি অনেক সময় যেই প্রতিশ্রুতি দেয় যে 2019 সালে শেষ হবে, কিন্তু সেটা দেখা যায় যে 21-22-এও শেষ হয় না। হ্যাঁ, সেটার জন্য জনগণকে অতিরিক্ত খরচ করতে হয়, এটি দেখার দায়িত্ব আসলে বিরোধী দলের। সেই ক্ষেত্রে এই চেকটা দেওয়ার ক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কেমন? আপনারা তথ্য চাইলে পরে সরকারের কাছ থেকে বা ওই সংশ্লিষ্ট বিভাগগুলি থেকে তথ্য পান কিনা, এ ব্যাপারটা একটু জানতে চাইবো। একটা বিরতির পরে আমরা একটু বিস্তারিত জানব। বাংলাদেশ এখনই নিচ্ছে একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। কাজী ফিরোজ রশিদ, আপনার কাছে একটু আসবো যে যে বড় প্রকল্পগুলি হচ্ছে, উন্নয়নের যে কাজগুলি হচ্ছে, এবং আরেকটি জিনিস যে এই যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হচ্ছে, এগুলির সুফলগুলি মানুষের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে না বলে এক ধরনের অভিযোগ আছে, এবং সেটির দৃষ্টিটা দেওয়া হয় সুশাসনের অভাবের দিকে। সেটি দেখার জন্য আপনারা বিরোধী দল থেকে সরকারকে কতটুকু চেক করছেন? আসলে আপনি যেটা বলতেছেন এটা খুবই সামান্য। যেমন বড় মেগা প্রজেক্ট যেগুলো আছে, পদ্মা ব্রিজ যেটা এখন হচ্ছে, 4 লেন ঢাকা চিটাগং লেন অথবা ঢাকা ময়মনসিংহ, এগুলো যেগুলো, এইখানে কিন্তু আমাদের বর্তমান যিনি মন্ত্রী আছেন বারবার যেতেছেন, কমিটমেন্ট করতেছেন, দেখতেছেন, এবং মোটামুটি হয়ে যাচ্ছে। এগুলো কিছুটা থমকে যায় যখন রাজনৈতিকভাবে দেশে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করে। সম্প্রতিকারে আমরা কিন্তু বড় একটা হোঁচট খেয়েছি, সেটা উনি অর্থনীতিবিদ আছেন, উনি বলতে পারবেন যে গত 1 বছরে আমাদের নির্বাচনের সময় একটা হোঁচট, পরবর্তী সময় 3 মাসে যে পরিমাণ এই দেশে রাজনৈতিক স্থিতিশীল অবস্থা নষ্ট হয়ে গেছে, জানমালে ক্ষতি হয়েছে, মানুষ কিন্তু কাজ করতে পারে, স্বাভাবিক জীবনযাত্রা একদমই ব্যাহত হয়েছিল। সেই কারণে কিন্তু এইগুলো অনেকটা পিছিয়ে যায়। সেখান থেকে আবার একটা জিনিসকে একবার থমকে গেলেই আবার স্টার্ট করতে ওই অবস্থা যেতে একটু সময় লেগে যায়। সেজন্য তারপরে আমরা মনে করতেছি যে এই বড় প্রজেক্টগুলো যথাসময় শেষ হয়ে যাবে। এটা খুবই একটা আনন্দের কথা যে পদ্মা ব্রিজের মতন বড় ব্রিজ, আপনি যদি কখনো পদ্মা পাড়ে গিয়ে দেখেন, আমার বাড়ি নদীর উপরে, আমরা প্রায়শই এখান দিয়ে যাতায়াত করতে হয়। এটা খুবই আশার কথা যে যথাসময় আমরা মনে করি যে এই পদ্মা ব্রিজটা শেষ হয়ে যাবে। ঢাকা ময়মনসিংহ রাস্তা এটা শেষ হয়ে গেছে। চিটাগং রাস্তাটা আমার মনে হয় যে বাই ডিসেম্বর, এই 6 মাস পরে এটা শেষ হয়ে যাবে, কারণ যেভাবে এটার উপরে দিচ্ছে, জোর দেওয়া হচ্ছে। তারপর আমি বলবো যে হ্যাঁ, সুশাসনের কিছুটা অভাব আছে, এটা থাকবে। একদিনের রাতারাতি এটাকে আমরা শেষ করতে পারবো না। আমরা যেটা বলতেছিলাম যে মানুষের উন্নয়নের জন্য যে বাজেটটা করা হয়, গ্রামের মানুষের যথেষ্ট উন্নতি ঘটেছে। এই আপনার স্টুডিওতে ঢোকার আগে ওনার সাথে আমি আলাপ করতে শেয়ার করতেছিলাম যে আমাদের গ্রামে এখন সিজনাল না, সারা বছরই কাজের লোকের খুব অভাব আছে। কাজ মানে কর্মক্ষম ব্যক্তি যাদের দিয়ে আমরা কৃষিকাজ করাতে পারি, মৎস্য খামারের কাজ করাতে পারি, অন্যান্য কাজ যেটা আছে কৃষিকাজের সাথে সম্পৃক্ত, সেখানে হাঁস মুরগি গবাদি পশুপালন, এইগুলো কিন্তু এখন লোকের অভাবে হচ্ছে না। আমরা এখন তার পরিবর্তে কলের লাঙ্গল ব্যবহার করতেছি। আমাদের বাড়িতে আগে 60-80টা গরু ছিল হাল চাষ করতে, এখন গরুই নাই, কারণ আমরা কলের লাঙ্গল ব্যবহার করতেছি। লোকের অভাবে এখন আমাদের ওই যান্ত্রিক দিকে চলে যেতে হচ্ছে। এই সমস্ত লোকরা কিন্তু শহরে চলে আসছে। ঢাকা শহরে আমরা বলি যে 1.5 কোটি মানুষ আছে, কখনো কখনো এটাকে 2 কোটিতে চলে যায়। এই যে ঈদ আসে, রোজার মাস আসতেছে, রিক্সা বেড়ে যাবে, গ্রাম থেকে সব চলে আসতেছে। কারণ একজন লোক রিক্সা চালিয়ে 500, 600, 700, 800 টাকা ইনকাম করতেছে। 1 কেজি চালের দাম 30 টাকা এভারেজ, 12 কম। তাহলে একদিনের আয় দিয়ে সে কত কেজি চাল কিনতে পারবে উনি বলতে পারবেন। সেই কারণে আমাদের এখানে আরেকটা প্রবলেম হয়েছে, আলোর নিচে অন্ধকার। আমাদের ঢাকা শহরে বস্তির সংখ্যা বেড়ে যাচ্ছে।
এবং ফিরোজ রশীদ, এইগুলো আমরা আমার জানতে সবচেয়ে চাইবো বড় হেডেক। একটু যে এই যে যারা শহরে চলে আসছে তাদের তো পরিবার রেখে আসতেছে, এটা একটা সামাজিক বিষয় আছে, তাদেরকে গ্রামেই কিভাবে আরেকটু কৃষির সঙ্গে সম্পৃক্ত শিল্প বা অন্যান্য কার্যক্রমে যাতে তারা অংশ নিতে পারে এবং গ্রামে থাকতে পারে সেই রকম একটা পরিবেশ পরিস্থিতি বা অর্থনৈতিক কর্মকাণ্ড যাতে তৈরি হওয়া যায়, সেই জন্য কি করণীয় আছে? আমরা একটা ছোট্ট 1 মিনিটের বিরতির পর আবার আপনার কাছে চলে আসবো। বাংলাদেশে এখনই নিচ্ছে 1 মিনিট। ফিরে এলাম বাংলাদেশ এখনই। কাজী ফিরোজ রশীদ, গ্রামে যদি আরেকটু এমপ্লয়মেন্ট বাড়ানো যায় সেই জন্য কোনো ধরনের পলিসিগত সিদ্ধান্ত নেওয়া? গ্রামের থেকে মূল কাজটা হচ্ছে কৃষিকাজ করা। গ্রামকে যদি, প্রত্যেকটা গ্রামকে যদি আপনি ইন্ডাস্ট্রি বানিয়ে দেন তাহলে তো আর গ্রাম থাকবে না। এবং এরা যেভাবে শহরে এসে বস্তিতে যে কষ্ট করে বাস করে, মানে এটা অবিশ্বাস্য, বসবাসের অযোগ্য যেখানে সেখানে এরা বাস করতেছে। গ্রামে এমন একটি বাড়ি, আপনিও নিশ্চয়ই গ্রামের সন্তান, এমন একটি বাড়ি দেখবেন না যেখানে এই ধরনের একটা পরিবেশ, একটা চমৎকার পরিবেশে মানুষ বাস করতে পারে। সেখানে যে একটা ঘরও থাকে, একটা খড়কুটো দিয়ে একটা ঘর বানায়, সেখানে কিন্তু নিজস্ব একটি আলাদা বৈশিষ্ট্য থাকে, বসবাস করার, আকাশ দেখার একটা থাকে, এবং তার কাজ করার একটা আছে, পরিধি আছে। এখানে কিন্তু ওইটা নেই। তারপরেও ওরা শহরমুখী হচ্ছে। এই শহরের প্রতি যে টানটা, এটা আমরা গ্রামে কিভাবে আমরা এটাকে বন্ধ করতে পারবো আমরা জানি না। গ্রামে দেখেন বৃদ্ধ ভাতা দেওয়া হচ্ছে, বয়স্ক ভাতা যেটা, এটা বেশি দেওয়া হচ্ছে। মুক্তিযোদ্ধাদের আমরা ভাতা দিচ্ছি, যারা একটু বয়স্ক মুক্তিযোদ্ধা তারা তো কেউ বাদ পড়ে নাই, প্রতিটি মুক্তিযোদ্ধা এখন পাচ্ছে, কেউ বাদ পড়বে না এই বছর থেকে। তা গ্রামের মানুষের কিন্তু জীবনের মান অনেক উন্নতি ঘটেছে। আপনি গ্রামের ছোট ছোট বাজারগুলো দেখবেন, আগে যেখানে একটি চায়ের দোকান ছিল, হাজার হাজার দোকান, ভালো ভালো দোকান, রেডিও টেলিভিশন মতো বিক্রি হচ্ছে, ওখানে ফ্রিজ পাওয়া যাচ্ছে গ্রামের বাজারে। তো এটা অবিশ্বাস্যভাবে মানুষের চেঞ্জ হয়ে গেছে লাইফস্টাইল, এবং টিনের ঘর হয়ে যাচ্ছে সব। এরপরও গ্রামে কিন্তু প্রচুর কাজ আছে, মাছের কাজ আছে, হাঁস মুরগি পালার কাজ আছে, গরু বাছুর পালার কাজ আছে, এত কিছু। তারা ওটাকে তাদের মন নাই, তারা সহজ ইনকামের জন্য চলে আসতে শহরে, যে এসেই তারা এখানে রিক্সা চালিয়ে যে টাকাটা পাবে অথবা কাগজ টুকিয়ে যে টাকাটা পাবে, একদিনটা দিয়ে 2 দিন বসে খাবে। গ্রামে এখন ভ্যান চালানো যায়, ওই যে অটো রিক্সা হয়ে গেছে, এইগুলো প্রচুর চালাচ্ছে। আমরা এগুলো বন্ধ করি না, অনেকবার এখান থেকে দেওয়া হয় যে এগুলো বন্ধ করতে হবে, রাস্তা চলাচলের জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয়। তারপর তারা খাবে তো কিছু করে, আমরা এগুলো অ্যালাউ করতেছি গ্রামে প্রচুর, কিন্তু এখানে অনেক টাকা ইনকাম করে। তারপরে শহরে কেন আসতেছে এটা রিসার্চ করার দরকার। আমরা চাই যে গ্রামের মানুষ গ্রামে ফিরে যাক, এবং গ্রাম অনেক উন্নতি হয়েছে। প্রত্যেকটা গ্রামের মধ্যে দিয়ে পাকা রাস্তা চলে গেছে। কারণ বাড়িতে যদি রাস্তা পাকা করে দেওয়া হয় তাহলে গ্রামে কোনো জমি থাকবে না, ধানের জমি রাখতে হবে। এবার উৎপাদন তো অতীতের সমস্ত রেকর্ড ইনশাল্লাহ ছাড়িয়ে যাবে আমার ধারণা। এই জায়গাটায় আমি একটু মামুন রশিদের কাছে যেতে চাই যে কয়েকদিন আগেও কৃষিমন্ত্রী বলছিলেন যে এখন তারা আসলে প্রাচুর্যের সমস্যায় আছে। প্রাচুর্যের সমস্যাটা সত্যিকার অর্থেই আমাদের কৃষকরা কিন্তু প্রায় তাদের সবকটা ফসলেরই ন্যায্য দাম পাচ্ছেন না। তার কারণ হচ্ছে এগুলি সংরক্ষণের হয় অভাব থাকতেছে, অথবা এগুলির জন্য যে ইন্ডাস্ট্রিয়াল ইউজ সেগুলি খুব কম। সেই সব ক্ষেত্রে আসলে কোনো ধরনের প্রণোদনা দিয়ে বা পলিসি সাপোর্ট দিয়ে এটা করার সুযোগ আছে কিনা? এটা কিন্তু কিছুটা শুরু হয়েছে, অবশ্যই আছে। আগে আমরা কি দেখতাম, আগে আমরা 60s 70s আপনি যদি কোনো অর্থনীতিবিদ কিংবা সমাজ বিশ্লেষককে ইন্টারভিউ করতেন, আপনার টিভি অনুষ্ঠানটি থাকলে এবং আপনি যদি এই জায়গায় বসে থাকতেন, তখন ওনারা বলতো রুরাল প্রপারাইজেশন, যে গ্রামে দারিদ্র্য হচ্ছে, শহরে এসে যাচ্ছে হাতছানি পাওয়ার জন্য। এবং মাননীয় কৃষিমন্ত্রী যথার্থই বলেছেন যে এখন কিন্তু উল্টোটা হচ্ছে, এখন কিন্তু রুরাল সারপ্লাসও ক্রিয়েট হচ্ছে। বেশ কিছুদিন আগে, 2 বছর আগে সম্ভবত, আমাদের অত্যন্ত নমস্য অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সুবহান একটি আলোচনায় একটা সাইড ডিসকাশন হিসেবে একটা বিষয় তুলে এনেছিলেন, যে একটা তো বিষয় হচ্ছে যে গ্রামের কাছে শহরকে গ্রামে নিয়ে যাওয়া, আমরা গ্রাম থেকে ডিপোজিট এনে শহরে বিনিয়োগ করছি। আবার উল্টাটা, যে শহরে যে ভালো ভালো প্রোডাক্ট যেগুলা মানুষের জীবনকে আরো এগিয়ে যেতে পারে, সেই প্রোডাক্টগুলো গ্রামে অ্যাভেলেবল করার সময় এসছে কিনা, কিংবা অ্যাভেলেবল করতে হবে। উনি বিশেষভাবে জোর দিচ্ছিলেন ফিনান্সিয়াল প্রোডাক্টগুলা যাতে
অ্যাভেলেবল করা যায় গ্রামের লোকদের কাছেও। তো কিন্তু এখন জিনিসটা হচ্ছে, এখন কেন শহরে আসে লোকেরা? আপনি দেখেন গ্রাম কেন্দ্রে কি কি হয়েছে। একটা তো সমাজ নিরাপত্তা বেষ্টনীর কথা আপনারা বললেন, ফসলের যে বহুমুখীনতা, চাষের যে বহুমুখিতা, ডাইভার্সিটি, চাষবাসের পদ্ধতি, তারপরে হচ্ছে আমাদের যে ইনপুট সাপোর্ট, এটা সরকারের মতিয়া চৌধুরীকে কৃতিত্ব দিতে হবে, মানে এই সরকারকে অনেক কৃতিত্ব দিতে হবে। আমরা অতীতে অনেক শুনেছিলাম যে এটা অ্যাভেলেবল করা হচ্ছে, এবং আমার কিন্তু বিভিন্ন কারণে প্রকৃত আমার সহায় অনেকটা, আমাদের কিন্তু শস্য উৎপাদন অনেক বেড়েছে, আমরা এক্সপোর্টও করেছি, এখানে আলোচনা হয়েছে। সো কিন্তু আরেকটা তালিকা, শহরে আসছে কেন লোকেরা? ওই যে সারপ্লাস লোকগুলা আর একটু আরাম আয়েশ করতে চায়, তারা মনে করছে যে শহরে একটা পড়াতে চাই ছেলে মেয়েকে, আমি যে অবস্থায় ছিলাম ছেলে মেয়েকে সেভাবে রাখতে চাই না। কৃষকের ছেলে আর কৃষক হতে চায় না, এটাও কিন্তু একটা বিরাট সমস্যা। তো এই মধ্যে সে শহরে আসতে চায়, একটা আইন শৃঙ্খলা একটা ব্যাপার হয়ে গেছে। আরেকটা বিষয় হয়ে গেছে কি, যেহেতু এই গণতান্ত্রিক ধারায় দুইটা দলের মধ্যে আস্তে আস্তে ক্ষমতা এসে যাচ্ছে, কিংবা তিনটা দলের মধ্যে, যদি ওনাদেরকে ধরি তাহলে হচ্ছে কি, এটা আবার কিন্তু একটা ক্রনিক ক্যাপিটালিজমের জন্ম দিচ্ছে। কাজ ছাড়া টাকা পয়সা হাতে পৌঁছে দাও, এরকম একটা জনগোষ্ঠী কিন্তু গ্রামেও বেড়ে উঠছে। দেখবেন যে এই চায়ের স্টলে কারা যায়, কৃষক ছাড়াও ওরাই যায়, কিন্তু বেশিরভাগ সময় ডিস্টার্ব করে কিংবা বসে থাকে ওখানে, চা নাস্তা খাচ্ছে। টাকাটা কোত্থেকে আসছে? ওই যে মানে যখন যে সুযোগ একটা থাকে ক্ষমতা বলয়ের মধ্যে থেকে বলের মধ্যে। অর্থনৈতিক সুবিধা এখন পাওয়ার বিষয় আছে। একটা হচ্ছে আইন মামুনুর রশীদ, এই শৃঙ্খলা। বিষয়টা আমরা আরেকটু বিস্তারিত জানবো একটা বিরতি থেকে আসার পরে। আরেকটি বিরতিতে যাচ্ছি বাংলাদেশ। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। মামুনুর রশীদ, এই যে যেটি বলছিলেন যে কৃষি বা গ্রামকে যদি আরেকটু, মানে গ্রামের মানুষকে গ্রামেই রাখা যায়, সেই জন্য কি করা যায়? খুবই চেষ্টা আছে, এবার আলোচনাও হয়েছে। গ্রামের মানুষ তো গ্রামে, এমনিতে গ্রামে তো বিরাটভাবে অ্যাক্টিভিটি শুরু হয়েছে, এবং রেমিটেন্স, মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনগুলোর কাজের পরিধি বিস্তৃত হচ্ছে। সরকারের সোশ্যাল সেফটি নেটের বেনিফিশিয়ারি ওরা। রেমিটেন্সের 87% আসে গ্রামমুখী জনগোষ্ঠীর দিকে তাকিয়ে। তারপরে ফার্ম, যেটা আগের কৃষিকাজ, এখন কিন্তু নন ফার্ম অ্যাক্টিভিটি, ফিশারিজ, ডেয়ারি, পোলট্রি, ভেজিটেবল, এগুলা কিন্তু হর্টিকালচার, এগুলো কিন্তু অনেক গুণ বেড়েছে। অ্যাক্টিভিটি আরও বাড়বে, কিন্তু একটু কিন্তু মাইগ্রেশন হবে। কেন? চাকচিক্য, প্রাচুর্য, শহরে মানে একটা চাকচিক্য বেশি, তারপর শিক্ষার জন্য কিছু মাইগ্রেশন হচ্ছে, পরিবারগুলো শহরে আসার চেষ্টা করছে। কিছু কিছু লোক আবার কৃষিকাজ করতে চায় না, কিংবা গ্রামের নন ফার্ম অ্যাক্টিভিটি করতে চায় না, তারা সরকারি চাকরি চায়, ঢাকা শহরে চলে আসতে চায়। তরুণদের মধ্যে টেলিভিশন অনুষ্ঠান দেখে, বিভিন্ন প্রোগ্রাম দেখে তারা মনে করছে শহরে অনেক বেশি আনন্দময়। এই কারণে আমরা এখন মনে করছি যত না গ্রামীণ দারিদ্র্যমুখী হওয়া উচিত সরকারের অ্যাক্টিভিটিকে বাজেটের অ্যালোকেশনের মাধ্যমে। আমি ওনার মাধ্যমে বলেছি, এবং উনি খুব মনোযোগের সাথে গ্রহণ করেছেন, আমি যেন কৃতার্থ ওনার কাছে, যে শহরের দারিদ্র্যকে কিভাবে অ্যাটাক করা যায়। শহরের দারিদ্র্য কিন্তু ত্রিমুখী হয়ে যাচ্ছে। একটা হচ্ছে দারিদ্র্য বস্তির যে লাইফ স্ট্যান্ডার্ড, সেখানে আবার অপরাধ দানা বাঁধছে, আবার রাজনৈতিক ক্রনি হিসাবে তারা ব্যবহৃত হয় বিভিন্ন দুষ্টমি কিংবা রাজনৈতিক অস্থিরতার সময়। কিন্তু আমার বোধহয় সময় এসছে, বরং আমরা মনে করছি গ্রামীণ দারিদ্র্য অবশ্যই থাকবে, শহরের দারিদ্র্যটাকেও কিভাবে আমরা পলিসি লেভেলে গিয়ে ইন্টিগ্রেটেড ওয়েতে অ্যাটাক করতে পারবো। আমি একদমই তার সাথে একমত, যে ওনার কাছ থেকে আমি শেয়ার করতেছিলাম, উনি প্রথম বলতেছিলেন যে এইটি হচ্ছে আমাদের প্রধান সমস্যা, গ্রামে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে শহরে। এই যে শহরের লোকগুলো এসে আমাদের বস্তিতে ঢুকতেছে, এদের কোন বস্তিতে কত লোক থাকবে, কোন জায়গা থেকে কতজন আসে, এটা কোনো হিসাব নাই। এই বস্তিতে এবার যে আসে আরেকবার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই কারণে এদেরকে আমাদের গ্রামে নেওয়ার ব্যবস্থা করতে হবে। গ্রামে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার। এই ছিল বাংলাদেশ এখন, আমন্ত্রণ পরে।